ভাস্কর সীতার হাতে ব্যাগটা দিয়ে বলে। সীতা, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম প্রথম উপহার। সীতা ব্যাগটা যেই খুলে দেখে ব্যাগের ভেতরে একটি সুন্দর লাল শাড়ি। এটা দেখে সীতা বলে, হ্যাঁ গো, এটা তো খুব সুন্দর শাড়ি। এটা কি আমার জন্য? না, পাশের বাড়ির জন্য। এটা শুনে সীতা একটু রেগে যায়। ঠিক আছে, ওদেরকে গিয়ে দিয়ে দাও, আমার সাথে কথা বলতে হবে না। আরে আমার ফুলমতি, মজা করছি, এসব তোমার জন্য। আমার নজর তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পারে নাকি? হ্যাঁ। এটা শুনে সীতা একটু মুচকে হাসে। এভাবে আস্তে আস্তে ভাস্কর ভালো টাকা কামায়। সীতা টাকার হিসেব রাখতে শুরু করে। একটা একটা টাকা জমায় সীতা। তারপরেও অভাব ছিল, কিন্তু কোনো কিছুর ভয় ছিল না, কারণ ওদের যত টাকা দরকার তার থেকে বেশি কামাই হচ্ছিল। কিছুদিন পর দুই বোন মায়ের বাড়ি আসে, কারণ তার মায়ের বার্ষিক ছিল। বল বাবা, তোরা দুজন কেমন আছিস? আমি একদম ঠিক আছি বাবা, আমার আবার কি হবে? কিন্তু সীতার খবর জানি না। ওর তো সারাদিন খাটাখাটনি করে তো খুব খারাপ অবস্থা হয়ে যায়। না না ছোট বোন, এমন কোনো কথা নয়। রাম নতুন কারবার করেছে, উপর বালার কামনায় সব খুব ভালো চলছে। খুব তাড়াতাড়ি আমরা নতুন ঘর করব। গীতা আরও হিংসে ভরে যায়। কিছুদিন পর মোহনের আর্থিক সমস্যা আরও বেড়ে যায়। ঘরের গয়না গাটি বিক্রি করে দিতে হয়, চাকর সরিয়ে দিতে হয়। শাশুড়ি গীতার ওপরে হিংসা আরও বেড়ে যায়, দিনরাত গীতাকে টিটকিরি করে। আরে কালমুখী মায়ের বাড়ি থেকে কিছু তো টাকা আনতে পারিস। তোর বাপকে বল জামাইকে একটু সাহায্য করতে, তাহলে তোর বরের একটু পেরেশানি কমবে। কিন্তু মা, আমার বাবা তো একটি সাধারণ কৃষক, উনার কাছে কোনো সম্পত্তি নেই। আজ যেটুকু টাকা ছিল সব আমাদের বিয়েতেই খরচা হয়ে গেছে। উনি কোথা থেকে টাকা পাবে যে আমাদের সাহায্য করবে? আমরা মোহনের সাথে তোকে বিয়ে দিয়েই সবথেকে বড় ভুল করেছি। যদি একটি ভালো পরিবারের বিয়ে দিতাম, আজ তো কমসে কম একটু সাহায্য তো করতে পারত। এটা শুনে গীতার অনেক খারাপ লাগে। গীতা বুঝতে পারে যে যে সম্পত্তিটা দেখে এত গর্ব হচ্ছিল, শেষ পর্যন্ত সেটাই তো সে পেল না। তার সাথে তাকে বাড়ির কুকুরের মতো মর্যাদা দেয়া হচ্ছিল। দুই বোনের জীবন দুই দিকে মোড় নিতে চলেছিল। একদিকে সীতার জীবন উন্নতির দিকে যাচ্ছিল, আর একদিকে গীতার জীবন ধ্বংসের দিকে যাচ্ছিল। একদিন রাত্রি রেড করে বৃষ্টি পড়ছিল। গীতা রান্নাঘরের এক কোণে বসেছিল, কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গিয়েছিল। পেছন থেকে শাশুড়ির কথা কানে ঢুকছিল। আরে নিকর্মা, তুই ডুবে মরিস না। আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলি, আমাদের ঘরটাকে বরবাদ করে দিলি। মায়ের বাড়ি থেকে টাকাও আনতে পারলি না, আর কিসমতও আনতে পারলি না, তুই একটা অকর্মা। এসব কথা শুনেও মোহন চুপ করে থাকত। মোহনের এই চুপ করে থাকাটাই গীতার সবথেকে বড় তামাছা ছিল। গীতার মনে হচ্ছিল তার সব অস্তিত্ব মাটিতে মিশে যাচ্ছে। পরের দিন সকালে মোহনের দোকান পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাইরে দরজায় দেনাদারেরা দাঁড়িয়েছিল। ঘরদোর বিক্রি করার অবস্থা হয়ে গিয়েছিল। শাশুড়ি কঠোর গলায় বলল, যা, তুই তোর মায়ের বাড়ি চলে যা। এখানে তোর কোনো কাজ নেই, তোকে বসিয়ে খাওয়ানোর টাকা নেই আমাদের কাছে। গীতার অহংকার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সে কিছু না বলে একটি ছোট ব্যাগ নিয়ে মায়ের বাড়ির দিকে চলে যায়। যেই গীতা মায়ের বাড়ি যায়, হরিনাথ শর্মা তাকে দেখে চমকে গিয়ে বলল, আরে বাবু গীতা, তুই একলা কেন? আর তোর চোখে জল কেন? কি হয়েছে তোর? বাবার কথা শুনে গীতার মনে হয় যে দুনিয়াতে তার জন্য এখনও একটা দরজা খোলা আছে। বাবা, আমি ওদের কাছে হেরে গিয়েছি। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওদের কাছে আমি একটা চাকরের থেকে বড় কিছু ছিলাম না। আমার মনে হয় বাবা, আমি যেন কোনো কাজেরই না। বাবু তুই কষ্ট পাস না, তোর বাপ এখনো বেঁচে আছে, চল ঘরে চল। হরিনাথ আর গীতা ঘরের ভিতরে যায়। তখন গীতার চোখে জল ছলছল করছে। এই অবস্থা দেখে হরিনাথ তার বড় মেয়ে সীতাকে ফোন করে। হ্যালো সীতা, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তুমি অমনভাবে কথা বলছো কেন? কি হয়েছে বলো। বাবা সীতা, গীতাকে ওর শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে। হরিনাথ শর্মা সীতাকে সব কথা বলে। তুমি চিন্তা করনি বাবা, আমি যাচ্ছি। সীতা যতক্ষণ আসতে সময় লাগে ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। সীতা এসে তাড়াতাড়ি গীতার কাছে যায়। সীতা দেখে যে গীতা দেয়ালের পাশে মন খারাপ করে বসে আছে। তো আমাদের বেটি এতই কমজোর হয়ে গেছে যে হার মেনে এবার কাঁদছে। এই কথা শুনে গীতা সীতার মুখের দিকে তাকায়, আর তার সব কথা মনে পড়ে যায়। তাই গীতা উঠে গিয়ে সীতার পায়ে ধরে মাফ চায়। বুড়ো বোন, তুই আমায় মাফ করে দে। আমি তোর সাথে খুব খারাপ কাজ করেছি। মনে হয় উপরওয়ালা আমায় ওটারই সাজা দিচ্ছে। গীতার এই অবস্থা দেখে সীতা অবাক হয়ে যায়। আমি সব সময় তোকে ছোট ভেবেছি, তোর গরিবও তার মোজা উড়িয়েছি। আজ আমি নিজেই খালি হাতে। আমার সাথে যেসব হচ্ছে সব আমার কর্মের ফল, যেটা আজ আমায় ভোগাচ্ছে। সীতা ঠান্ডা মাথায় গীতাকে দাঁড় করায়। কষ্ট পাস না বোন, নিজেদের মধ্যেই তো ঝগড়া হতেই পারে,
এটার মানে কি আর একে অপর কি আলাদা বা কি হিংসা করি ছাড় ওইসব কথা এখন। না রে বড় বোন, আমি বুঝতে পারছি। টাকাটা বড় নয়, মানুষের কাছে কর্মটাই সব থেকে বড়। এই কথা শুনে সীতা গীতাকে জড়িয়ে ধরে আর কেঁদে ফেলে। আরে পাগল, নিজের লোকের কাছে আবার মাফ চায়, একে অপরকে খেয়াল রাখতে হয়, চল এবার কান্না বন্ধ কর। পরের দিন সীতা ভাস্করকে বলে, ভাস্কর, আমি চাই গীতা আমাদের সাথে কাজ করুক আর জীবনে অনেক বড় হোক, না হলে এসব পুরাতন কথা ভুলতে পারবে না। ভাস্কর তার থেকে কোনো জবাব না চেয়েই বলে, ঠিক আছে সীতা, তুমি যেটা ভালো বুঝবে, কারণ গীতা তোমার বোন হয়, তার মানে আমারও বোন হয়। আর ভাস্করের সাথে গীতা মাঠে গিয়ে কাজ করতে শুরু করে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মাঠে যাওয়া, গাছে জল দেওয়া, গাছে ওষুধ দেওয়া, সবশেষে শহরে গিয়ে ভাস্করের সাথে সবজি বিক্রি করা, এসব করতে করতে গীতার হাত ছিলে যায় এবং কোমরে ব্যথা হয়ে যায়। একদিন গীতা সীতাকে বলে, আমি আর এসব করতে পারছি না সীতা, আমার দ্বারা আর এইসব হচ্ছে না। আমি তোমার মতো এইসব দিকে এত মজবুত না। গীতার কথা শুনে সীতা শান্তভাবে বলল, সবর কর গীতা, আমিও এক সময় সবর করেছিলাম, দুদিন পর সব ঠিক হয়ে যাবে, না হলে জীবনের লড়াইয়ে সফল হতে পারবি না। এভাবে দিন কাটতে লাগল। গীতা ভাস্কর আর সীতার সাথে কাজ করে, কিছু টাকা জোগাড় করে এবং নিজের একটি হোটেল খোলার কথা ভাবে। ভাস্কর আর সীতা দুজনেই তাকে সাথ দেয়। খুব তাড়াতাড়ি গীতা আর সীতা মিলে পার্টনারশিপে শহরের মোড়ের মাথায় একটি হোটেল খুলে ফেলে। হোটেল খুব ভালো চলতে থাকে এবং খুব তাড়াতাড়ি হোটেলটি খুব জনপ্রিয় ও খুব নাম বানিয়ে ফেলে। একদিন মোহন হরিনাথ শর্মার বাড়িতে আসে। নমস্কার বাবা, গীতা কোথায়? কেন, তোমার গীতার সাথে কি দরকার? এত দুঃখ দেয়ার পরেও মন ভরল না, ফের এসেছ কাটা ঘায়ে নুন দিতে। এরকম বলো না বাবা, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। আমি আবার গীতাকে নিয়ে যেতে এসেছি। আমি পেরেশানির মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারিনি। বাবা যে ঠিক ভুল বুঝতে না পেরে আমার মেয়েকে ছেড়ে দিল, তো আমি ওই মানুষের সাথে কি করে আমার মেয়েকে পাঠাবো, যে আমার মেয়েকে মানুষ মনে করে না? বাবা এরাম বলো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও এরকম করব না। মোহন হরিনাথ শর্মার সাথে কথা বলছিল, তখনই পেছন দিক থেকে সীতা আর গীতা চলে আসে। মোহন, তুমি এখানে কি করছো? আমি গীতাকে আবার নিয়ে যেতে চাই। এত কিছু করার পরেও তোমার মন ভরল না, তারপরেও এসেছ? সীতা, তুমি আমাদের মাঝে বেশি বকো না। আমি গীতার সাথে কথা বলছি, তুমি আমাদের মাঝখানে এসো না। মোহনের কথা শুনে গীতার রেগে গিয়ে বলল, মিস্টার মোহন, মুখ সামলে কথা বলুন। আপনি আমার বোনের সাথে কথা বলছেন, আর তুমি আগে এটা বলো যে হঠাৎ আমার কথা মনে পড়ল কেন? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আবার তোমায় বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি যেটা বলবে সেটাই নাকি? তোমার নাটক আমি ভালো করেই জানি। আজ আমি 2 টাকা কামাতে পারছি বলে তোমার আজকে আমার কথা মনে পড়েছে। তুমি একটি লোভী মানুষ, আর রং বদলাতে খুব ভালো জানো তুমি। মুখ সামলে কথা বলো গীতা, তুমি আমায় অপমান করছো। বেজ্জতি তারই হয় যার ইজ্জত থাকে, তোমাদের মতো লোকের তো কোনো ইজ্জত নেই। তুমি চলে যাও এখান থেকে, না হলে ধাক্কা দিয়ে বের করে দেব। আমি তোমাদের কিন্তু সবাইকে দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবে, এবার যাও এখান থেকে। এভাবে রেগে মেগে মোহন সেখান থেকে চলে যায়। এইভাবে দুই বোন অনেক উন্নতি করে, আর সীতা আর ভাস্কর মিলে বিকার জন্য একটি ভালো ছেলে খুঁজে তাদের বিয়ে দিয়ে দেয়। এভাবে দুই বোন খুশি খুশি দিন কাটায়।